দাপট বোধহয় একেই বলে। তিনটিতে পিছিয়ে থেকেও চারটি আসনের চারটিতেই জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। জয় বলে জয়, দাপটের সঙ্গে জয়। আবার অন্যদিকে দাবি মতো তোলা না দেওয়ায় প্রমোটার পিটিয়ে নিজের দাপট বুঝিয়ে দিলেন তৃণমূল কর্মী। ডেপুটি মেয়রের নাম করে প্রভাব যেমন বোঝালেন, তেমনি অভিযুক্তের প্রশংসাও শোনা গেল অতীন ঘোষের গলায়। আগামী 1 ঘন্টায় বিভিন্ন বিষয় এখানে আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো একেবারে তুল্যমূল্য বিচার করে লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি ফল, এবং ঠিক তার পাশে রেখে 4টি বিধানসভায় আজকে যেভাবে জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ওই যে বলছিলাম, দাপটের সঙ্গে জয়। দেখুন, উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে দক্ষিণবঙ্গের রানাঘাট দক্ষিণ, বাগদা থেকে মানিকতলা বিধানসভা উপনির্বাচনেও জয় জয়কার তৃণমূলের। 4 বিধানসভা কেন্দ্রেই ফুটল ঘাসফুল। সেই সঙ্গে বিজেপির হাতছাড়া হলো 3টি কেন্দ্র, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা। চারটে সিটের মধ্যে 3টে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল। সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে, আর আমাদের সিটটা আমরা জিতেছি। অর্থাৎ আউট অফ 4 লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করব 21শে জুলাই। অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে, অনেক বাধা, টোটালটাই একদিকে এজেন্সি একদিকে বিজেপি, টোটালটা রুখে দিচ্ছেন এবং এটা মানুষের কৃতিত্ব। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির 200 টার্গেট পূরণ না হলেও 3 থেকে বেড়ে 77-এ পৌঁছেছিল তারা। তার মধ্যে ছিল এই 3টি বিধানসভা কেন্দ্র, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা। তবে একে একে 3 জন বিধায়কই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেই 3 জনকে গত লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছিল তৃণমূল। হারতে হয়েছে প্রত্যেককেই, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই ফের জয়ের মুখ দেখল তৃণমূল। 26 এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল। 4 জুন ফল বেরোনোর পর দেখা গেল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 46,739 ভোটে পিছিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আর লোকসভা ভোটের 75 দিনের ব্যবধানে সেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে যখন উপনির্বাচন হলো, তাতে দেখা গেল 50,077 ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী সেই কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে রানাঘাট দক্ষিণ যে লোকসভা কেন্দ্রের অধীনে, সেই রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল 13ই মে। সেই লোকসভা ভোটের ফল অনুযায়ী রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 36,936 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। আর 58 দিন পর ওই বিধানসভা কেন্দ্রে যখন উপনির্বাচন হলো, সেখানে 39,048 ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। একই ছবি বাগদাতেও। যে বনগাঁ লোকসভা কেন্দ্রের অধীনে ওই বিধানসভা কেন্দ্র, সেই বনগাঁয় ভোট হয়েছিল 20 মে। লোকসভা ভোটের ফলের নিরিখে দেখা যায় বাগদা বিধানসভা কেন্দ্রে 20,614 ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। আর মাত্র 51 দিন পর সেই মতুয়া অধ্যুষিত বাগদাতেই যখন ফের ভোট হলো, সেখানে 33,455 ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী ও ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর। কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। দল বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবে। বিজেপি ওই অবস্থা থেকে রুখে ঘুরে দাঁড়াবে। আজকের উপনির্বাচনের পরে বিজেপির নেতৃত্বের তরফেও কিন্তু অনেক জায়গায় তাদের যে সাংগঠনিক দুর্বলতা ছিল সেটা কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। কোথাও গিয়ে প্রধান বিরোধী দল হলেও বিজেপি কিন্তু সাংগঠনিক শক্তিতে তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না। ঠিক সেই জায়গাতেই তৃণমূল কিন্তু তার সাংগঠনিক যে শক্তি, সেটা কিন্তু বিজেপির থেকে অনেক বেশি ধরে রাখতে পারছে এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে অঞ্চলগুলো তারা লোকসভায় হেরেছিল সেগুলো যেন তৃণমূলের পক্ষে আবার ফিরে আসে। 2026-এ রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। এই জয়ের ধারা কি বজায় রাখতে পারবে তৃণমূল? ঘুরে দাঁড়াবে বিজেপি? এখনো অপেক্ষা 2 বছরের। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, আমার সঙ্গে শান্তনু সেন নিশ্চয়ই একমত হবেন যে এর থেকে ভালো উইকেন্ড শান্তনু সেন বা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আর কিছু হতে পারে না। কিন্তু শান্তনুদার রহস্যও কিন্তু বেশ কিছু রয়েছে। যেমন আমি আরেকটু পিছিয়ে গিয়ে শুরু করি। 2021-এর বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে এই 3টি বিধানসভা কেন্দ্র, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, সেখানে যত ব্যবধানে বিজেপি প্রার্থীরা জিতেছেন, এইবারে লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি এই 3টির ফল অনুযায়ী দেখা যাচ্ছে সেই ব্যবধানটা, এগিয়ে থাকার ব্যবধানটা অনেকটা বাড়িয়েছেন বিজেপি প্রার্থীরা।
আর মানিকতলাতে তো 3000-এর মতন 3500 কাছাকাছি ব্যবধানে তৃণমূল প্রার্থী এগিয়েছিলেন। আমি বলছি 4 জুন আপনার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হলো, আজকে আমরা 13 জুলাই আলোচনা করছি। এক মাসের মধ্যে পরিস্থিতির কি এমন পরিবর্তন শান্তনু সেন হলো যার জন্য যারা পরাজিত হয়েছিলেন, যারা প্রত্যাখ্যান করেছিলেন যাদের রাজ্যের মানুষ, তারাই আবার ঢেলে তাদের ভোট দিলেন এবং প্রচুর ব্যবধানে তারা জয়লাভ করলেন? আপনার প্রশ্নের আমি উত্তর দুটো ধাপে দেব, দয়া করে অ্যালাউ করবেন। আমি একটুখানি আপনাকে সবিনয়ে বলি, রায়গঞ্জে আমরা 46-50 জিতেছি তা নয়, অ্যাকচুয়ালি রায়গঞ্জে আমরা জিতেছি প্রায় 96,000, কারণ 46,000-এর মাইনাসকে ওভারকাম করে। সিমিলারলি রানাঘাটে আমরা কিন্তু অ্যাকচুয়ালি জিতেছি 76,000, কেন 37,000-এর মাইনাসকে ওভারকাম করে 39,000, এবং বাগদাতে আমরা প্র্যাকটিক্যালি জিতেছি 53,000, কারণ 20,000-এর মাইনাসকে ওভারকাম করে 33,000। এবারে আমি বলি কেন, তার কারণ একটাই, 2018 সালে সিপিএমের সমর্থনে বিজেপি যে 18টা সিট পেয়েছিল, তারপরে বিজেপির যেখানে জনপ্রতিনিধি ছিল সেখানকার মানুষ দেখলো এলাকার উন্নয়ন করার বদলে বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিরা দিল্লিতে গিয়ে বাংলাকে বঞ্চনা করার জন্য উস্কানি দিচ্ছে। বাংলার 100 দিনের টাকা আটকে দেওয়া, বাংলার আবাস যোজনার টাকা আটকে দেওয়া, বাংলার সমগ্র শিক্ষা মিশনের টাকা আটকে দেওয়া, বাংলার ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে দেওয়া। তাই সেই মানুষগুলো নিজেদের ভুল শুধরে নিয়ে পঞ্চায়েত নির্বাচন এবং পরবর্তী ক্ষেত্রে যে লোকসভা নির্বাচন হলো, বিধানসভা নির্বাচন হলো 2021-এ, সেটা কিন্তু তারা শুধরে নিল। এবং তারপরে 2021-এও যারা ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিল তারা কিন্তু ভুল শুধরে নিলেন 2024-এর লোকসভা নির্বাচনে। এবং 2024-এ যারা এত কিছুর পরেও কিছু মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন হয় ভুল করে বা তাদের মিথ্যা প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হয়ে, তারা দেখলেন যে একটা নরবরে এনডিএ সরকার তৈরি হলো, পল্টুরাম, নীতিশ কুমার এবং সুবিধাবাদী চন্দ্রবাবু নাইডুর কাঁধে ভর দিয়ে, কিন্তু তাদের জেনেটিক ক্রাইটেরিয়াটা পাল্টালো না। এই নরবরে সরকারেরও কাজ হচ্ছে বাংলাকে বঞ্চনা করা, বাংলাকে আটকে রাখা। অন্যদিকে আমরা মমতা ব্যানার্জিকে ভোট দিইনি, তার সত্ত্বেও মমতা ব্যানার্জি আমাদের সমানভাবে আর 5টা জায়গার মতো একইভাবে আমাদের দেখে আমাদের উন্নয়ন করছেন। সুতরাং এইবারে আমাদের আরেকবার সুযোগ এসছে, এই 2024-এর লোকসভায় যেটুকু ভুল করেছি সেটাকে শুধরে নিয়ে বাই ইলেকশনে মমতা ব্যানার্জির পাশে থাকা, সেই জন্যই এই বিপুল জয়। কিন্তু আমি একেবারে অন্য একটা দিক থেকে প্রণয় রায়ের কাছে এইখানে আসতে চাইছি, যে আমি বলছি প্রণয়দা, উত্তরবঙ্গ এবং মতুয়া ভোট ব্যাংক একেবারে 2019 অনওয়ার্ডস দেখা গেছে যে ঢেলে মানুষ ভোট দিয়েছে। উত্তরবঙ্গকে তো নিজেদের শক্ত গড় বলে বিজেপি দাবি করে, সেইখানে সেই দাবি বলুন বা মিথ বলুন, সেখানে একটা চির ধরে গেছিল লোকসভা নির্বাচনে যখন কোচবিহারে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। এইবার দেখা যাচ্ছে রায়গঞ্জ বিজেপি থেকে ছিনিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। মতুয়া ভোট ব্যাংকের কথা যদি দেখেন, 30টা বিধানসভা আসনে একেবারে নির্ণায়ক ডিসাইসিভ ফ্যাক্টর হচ্ছে মতুয়ারা, 74টা কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আমি বলছি এই রকম সেখানে কার্যত ধস হচ্ছে বিজেপির। আমি বলছি এইটা যদি বজায় থাকে, এই ট্রেন্ড যদি 2026 পর্যন্ত বজায় থাকে, আপনি মানবেন কিনা জানি না প্রণয়দা, সেটা হচ্ছে 2026-এ পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপির কপালে চিন্তার ভাঁজ। দেখুন, যে কোনো জিনিস ছিনিয়ে নিতে গেলে কি লাগে, জেসিপি লাগে, জায়েন্ট লাগে, শাহজাহান লাগে, এই কথা স্বীকার করতে কোনো আমাদের অসুবিধা নেই। যে তৃণমূল ভোটারদের কাছ থেকে ভোট ছিনিয়ে নেওয়ার জন্য যেভাবে জেসিবি বাহিনী, জায়েন্ট বাহিনী, শাহজাহানদের রেখেছে এবং প্রশাসন সাপোর্ট করছে, সেই সংগঠন আমাদের নেই। আমরা তার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থী। এবার যেটা কথা হচ্ছে যে দেখুন, এই জনগণই কিন্তু, এটা তো নিঃসন্দেহে বিশ্বনাথ বাবুদের মতো যারা আছেন ভোট বিশেষজ্ঞ, তাদের একটা রিসার্চের বিষয় হতে পারে। কৃষ্ণ কল্যাণী যে কথা শান্তনুবাবু বলছিলেন, যাদেরকে নির্বাচিত করেছিলেন তারা বাংলার বিরুদ্ধে কথা বলেছে, সেই জন্য মানুষ পাল্টেছে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, কৃষ্ণ কল্যাণী যে বিজেপির টিকিটে জিতলো, যদি তার নন পারফর্মিং থাকে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে, সেই কৃষ্ণ কল্যাণী যে 1 মাস আগে ভোট হলো সেখানে 40,000 ভোটে পিছিয়ে থাকলো, সেই কৃষ্ণ কল্যাণী যখনই জেসিবি বাহিনীর সাপোর্ট পেয়ে গেল, সে দেখা গেল আবার জিতে গেল। এটা নিঃসন্দেহে একটা রিসার্চ করার বিষয়, যে এই যে তৃণমূলের এই যে খেলাটা, তৃণমূলের এই মানে ভোট হয়েছে, আমি বলছি তার মানে জেসিবি আগে ছিল না, এখন এসেছে বলে ছিল। আমি যদি ধরে নিই যে মানুষের ভোট দিতে পেরেছে, এবার মানুষের কথা হলো, আমি বলছি জেসিবি তাহলে হয় ছিল না, যার জন্য কৃষ্ণ কল্যাণী লোকসভা নির্বাচনে প্রত্যাখ্যাত হয়েছে, তারপরে জেসিবির আমি ওই জায়গাতেই আসছি, যে এই যে উনি যে শান্তনুবাবু যেটা বললেন যে নন পারফর্মিং ছিল, তার মানে এখানে নন পারফর্মিং ব্যাপার নেই।
এবার কথা হচ্ছে দেখুন লোকসভা ভোট এবং বিধানসভা ভোটের উপনির্বাচন, আপনি দেখুন না বিধানসভা ভোটে আমি জানি না আপনি আমাদের প্রথম প্রতিবেদনটা মন দিয়ে দেখেছেন কিনা। আপনার দলের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, আজকের সময়ে ভোটের সংগঠন বলতে যেটা বোঝায় সেটা আমরা তৈরি করতে পারিনি। আমি তো সেটাই বললাম, নেই আমি বলছি জেসিবি বা বাহুবলীদের নিজেদের ব্যস্ততা থাকবেন কিভাবে। আমি তো সেটা ইলাবোরেটলি বললাম যে ভোট ছিনিয়ে নিতে গেলে যে সংগঠন দরকার, যে জেসিবি বাহিনী দরকার মানুষের কাছ থেকে ভোট ছিনিয়ে নেওয়ার জন্য, সেই মেশিনারি জেসিবি বাহিনী পার্ট অফ দ্য সংগঠন তৃণমূলের বলছেন। উনি তো বললেন সংগঠন যে জিতেছেন। আর এই যে জেসিবি, এই যে জয়ন্ত সিং, এ তো তৃণমূলেরই সংগঠন, তো দেখা যাচ্ছে মদন মিত্র থেকে শুরু করে সৌগত রায় সবাই তো তাদের পার্ট। আমাকে বলতে বলা হলো, আমি একটু বলে খুব সংক্ষেপে বলবো। প্রথম কথা, আপনি 2026 কথা বলছেন, আমি 2024-এর 17 জুলাই নিয়ে চিন্তিত। 2024-এর 17 জুলাই বিজেপির ওয়ার্কিং কমিটির মিটিং হবে এই কলকাতায়, আর সেই দিনই নাকি আদি বিজেপি বাঁচাও মঞ্চ করে প্যারালাল একটা প্রতিবাদ সভা করবে। আমি চিন্তিত 2026 অবধি বিজেপি দলটা টিকবে কিনা। আপনি ঠিকই বলেছেন, রায়গঞ্জে কিষণ কল্যাণী বিজেপির প্রতীকে জিতেছিল, কিন্তু সে উপলব্ধি করেছিল যে বিজেপি বাংলা বিরোধী কাজ করছে, তাই সে এবং মুকুটমণি অধিকারী তারা আমাদের দলে এসেছিল। এতবার কৃষ্ণ কল্যাণী নিয়ে আলোচনা হচ্ছে, আমি এইখানে আমি আসবো আপনার কাছে, আমি এইখানে একটা প্রতিবেদনটা 5 সেকেন্ড টাইম নিয়ে বলবো। এই যে সন্দেশখালীর ড্রামা যেমন কাজে লাগেনি, ঠিক তেমনি উপনির্বাচনের আগে 2021-এর পুরনো ভিডিও দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার কল্যাণীর নাম যেহেতু একাধিকবার আলোচনা হয়েছে, কৃষ্ণ কল্যাণী যিনি আবারও বলছি যিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন লোকসভা নির্বাচনে, তাকে আবার ঢেলে ভোট এই রায়গঞ্জ বিধানসভাতে মানুষ দিয়েছে, জানিয়ে কটাক্ষ করতে বিজেপি ছাড়েনি। আমি পুরোটা প্রতিবেদন আকারে আপনাদের সামনে রাখবো, তারপরে ফিরছি আলোচনা। পঞ্চাশ 50,77 ভোটে জয়ী হয়েছি। আমি রায়গঞ্জবাসীকে হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছাপ্পা পৌরসভা, ছাপ্পা পঞ্চায়েত ছিল, নতুন করে ছাপ্পা বিধায়ক প্রতিষ্ঠিত হলো। দশকের পর দশক কংগ্রেসের দখলে থাকলেও মাঝে মধ্যে এখানে ক্ষমতায় এসেছে সিপিএম ও বিজেপি। তবে বিধানসভা উপনির্বাচনে জিতে প্রথমবার রায়গঞ্জে ফুটল ঘাসফুল। 2021-এর বিধানসভা নির্বাচনে হার, তারপর সবে 1 মাস আগে হয়ে যাওয়া 24-এর লোকসভা ভোটে পিছিয়ে থেকেও এবার সুদে আসলে মিটিয়ে বিধানসভা উপনির্বাচনে জয় হাসিল করল তৃণমূল। 50,077 ভোটে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষকে হারালেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে উড়ল সবুজ আবির, ফাটল আতশবাজি। 21-এর বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। বিধানসভা ভোটের কয়েক মাসের মধ্যেই আবার পুরনো দলে ফেরেন কৃষ্ণ কল্যাণী। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে 20,748 ভোটে জিতেছিলেন তিনি। দল বদলের পর 24-এর লোকসভা ভোটে তাঁকেই প্রার্থী করে তৃণমূল, যে কারণে এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো। কিন্তু 2 মাস আগে তৃণমূলের হয়ে লড়ে যে কৃষ্ণ কল্যাণী লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন, রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে তাঁর উপরেই ভরসা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই সাপমোচন হলো কৃষ্ণ কল্যাণীর। কিন্তু লোকসভা ভোটের ফলের নিরিখে দেখা গেছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 46,739 ভোটে পিছিয়ে থাকেন কৃষ্ণ কল্যাণী। শুধু তাই নয়, রায়গঞ্জ পুরসভার 27টি ওয়ার্ডের সবকটিতেই এগিয়ে থাকে বিজেপি। 5টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও একই ছবি ধরা পড়েছে। কিন্তু এবার 50,077 ভোটে জিতলেন সেই কৃষ্ণ কল্যাণী। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে সারা বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী এসে সন্দেশখালী নিয়ে এই হিসাবে মানুষকে বিভ্রান্ত করেছেন। তো এবার সেই জন্য প্রধানমন্ত্রী যেটা বিভ্রান্ত করেছিল, লোকসভায় যে ভোটটা বিজেপির দিকে গিয়েছিল সেই ভোটটা টোটালি রিভার্স হয়েছে। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের নিরিখে ভোট করেছিল। গ্রামে গ্রামে, বস্তিতে বস্তিতে, শহরে রিলিফ দেওয়া ভোটারদেরকে, রায়গঞ্জ গোটা শহর জুড়ে গ্রাম জুড়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, অ্যাবসেন্টি ভোটার যারা তাদের ভোট দেওয়া, সমস্ত রকম পুলিশ প্রশাসনের ব্যবহার সব করেই এই ভোট হারানো। এবারে লোকসভা ভোটেও বিজেপির উপরেই আস্থা রেখেছিল উত্তরবঙ্গ, কিন্তু বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জে হেরে ধাক্কা খেল তারা। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।
এটাও খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট যে রায়গঞ্জ পুরসভার 27টা ওয়ার্ড সবকটিতেই কিন্তু এগিয়েছিল বিজেপি। 5টা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও একই ছবি ধরা পড়েছিল এবং প্রায় 46,739 ভোটে পিছিয়ে ছিলেন রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী। সেই ব্যবধানটা মেকআপ করে আরও 50,077 ভোটে এগিয়ে থাকছেন। ঠিকই বলছিলেন শান্তনু সেন, প্রায় 1 লক্ষ বিষয়টা সেখানে গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমি এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টে আসতে চাই যে বিশ্বনাথ দা, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, তাপস রায়, আপনি দেখুন যাদের দল বদলু যারা ছিল লোকসভা নির্বাচনে প্রত্যেককে মানুষ প্রত্যাখ্যান করেছিল, অথচ তারাই যখন আবার বিধানসভা উপনির্বাচনে আসছেন মানুষ তাদেরই ঢেলে ভোট দিচ্ছেন। আমি বলছি যে মানুষ প্রত্যাখ্যান করছেন যাকে, সেই মানুষই 1 মাসের ব্যবধানে তাকে ঢেলে ভোট দিচ্ছেন। মানে এইটা কিভাবে হচ্ছে? দেখো, অনেকগুলো পয়েন্ট আমার বলার আছে। একটা হলো যে এটা ঠিক যে তৃণমূলের বিরুদ্ধে আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু তৃণমূলের বিকল্প এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজনীতিতে নেই। তুমি অনেক সমালোচনা করতে পারো, তার প্রত্যেকটা প্রশাসনিক কাজকর্ম নিয়ে অনেক সমালোচনা করতে পারো, কিন্তু তৃণমূলের বিকল্প রাজনৈতিক শক্তি পশ্চিমবাংলায় নেই, এটা বাস্তবতা। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে মানুষ কিন্তু দেখো, মানুষের বিরুদ্ধে ক্ষোভ নেই। তুমি কি মনে করো জেসিপির মতন লোকরা থাকবে বা জয়ন্ত সিংয়ের মতন লোকরা থাকবে, তারা অত্যাচার করবে, পুরনো ভিডিও নতুন ভিডিও, রাজ্যের পুলিশ প্রশাসনের যে ভূমিকা তা নিয়ে মানুষের ক্ষোভ নেই, গভর্নেন্স নিয়ে মানুষের ক্ষোভ নেই, কিন্তু মানুষের ক্ষোভকে রাস্তায় নেমে আন্দোলনের পর্যবেসিত করে মানুষকে সংগঠিত করার মতন শক্তি পশ্চিমবাংলায় নেই। না বামেরা আছে, না বিজেপি আছে। বিরোধীরা ব্যর্থ বলছেন, কার্যত ব্যর্থ। মানে কার্যত কেন, পুরোপুরি ব্যর্থ আমি বলবো। যে গণ আন্দোলনের রূপ দেওয়া, মানুষের ক্ষোভ বিক্ষোভ প্রতিনিয়ত যেগুলো মিডিয়াতে উঠছে তার উপর ভিত্তি করে গণ আন্দোলন করে যে সরকার পরিবর্তন করার যে উদ্যোগ, সেটা না বিজেপির মধ্যে আছে না বামেদের মধ্যে আছে। থার্ড যে বিষয়টা, আজকের নির্বাচনে যদি ফলাফল বিশ্লেষণ করো, দেখবে নরেন্দ্র মোদীও কিন্তু অস্বস্তিতে পড়লেন। কেন? সারা ভারতবর্ষে তিনি সরকার তৈরি করেছেন, মানুষ মনে করছিল গুড ফিলিংয়ের ভিত্তিতে যে বাই ইলেকশনগুলো হবে সেখানে কয়েকটা আসন তিনি ছিনিয়ে নিতে পারবেন বা জয়ী হবেন। উল্টো ফল হলো, পশ্চিমবাংলায় 3টে আসন হারালেন, মধ্যপ্রদেশে আর আসন হারালেন। তাহলে সারা ভারতবর্ষেও তুমি যদি দেখো, তাহলে যে সরকারটা নরেন্দ্র মোদী তৈরি করেছেন তারপরে অতিরিক্ত মানুষের কিন্তু কোনো আস্থা নরেন্দ্র মোদীর প্রতি দেখলাম না। ফোর্থ যে পয়েন্টটা আমি বলবো, যে তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা সুযোগ ছিল একটা গণতান্ত্রিক চেহারা দেওয়ার নির্বাচনটাতে, কিন্তু যে কায়দায় ওই যে তুমি 1 লাখ ভোট 1.5 লাখ ভোট ইত্যাদি গল্পগুলো শোনাচ্ছ, আমাদের কাছে খবর ছিল যে কিভাবে দুটোর পরে ভোটগুলো লুট হয়েছে এবং কেন বিরোধী প্রার্থীকে মারধর করা হবে, তাদের গাড়ি ভাঙচুর করা হবে, আগের দিন কেন মানে বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের শাসানো হবে। তৃণমূল কংগ্রেস তো একটা সুযোগ নিতে পারত যে 2026-এর নির্বাচনের আগে আমার জনসমর্থন কতটুকু আছে, তো সরকার পরিবর্তন হতো না। কেন তৃণমূল কংগ্রেস একটা গণতান্ত্রিক নির্বাচন বারবার করতে পারছে না? এটা তৃণমূল কংগ্রেসকে ভাবতে হবে যে আপনারা দিনের পর দিন বছরের পর বছর হয়তো শাসন করবেন কারণ বিরোধী নেই বলে, কিন্তু এই শাসন ব্যবস্থাটা কতটুকু কল্যাণকর হচ্ছে, কতটুকু সুস্থ গণতান্ত্রিক হচ্ছে, সেটাও কিন্তু তাদের লক্ষ্য করা উচিত ছিল। যে 4টা নির্বাচন হলো, প্রতিনিয়ত কিন্তু একই অভিযোগ ছিল, বিরোধীদের শাসানো, ভয় দেখানো, সন্ত্রস্ত করা, বুথ থেকে এজেন্ট বার করে দেওয়া এবং বোতাম টিপে প্যা করে ভোট করিয়ে নেওয়া। ফলে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে হলো, কতটুকু মানে ফ্রি অ্যান্ড ফেয়ার হলো, সেই প্রশ্নটা কিন্তু থাকবে। বলতে এটা যদি তৃণমূলের জয়ের একটা দিক হয়ে থাকে, পাশাপাশি এটাও তো বলতে হবে যে একেবারে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ফুল প্রুফ সুষ্ঠুভাবে যাতে ভোট হয় এটা এনশিওর করা থেকে শুরু করে ওয়েবকাস্টিং 55 থেকে বাড়িয়ে 70 কোম্পানিকে আমি তোমাকে বলছি এইগুলো তাহলে শুধুমাত্র সংখ্যা একেবারে। আমি তোমায় বলছি এক লাইন, আমি শুধু বলছি ন্যাশনাল ইলেকশন কমিশন কার্যত রাজ্য প্রশাসন কিন্তু ন্যাশনাল ইলেকশন কমিশনকে নিজের পকেটে ঢুকিয়ে রেখেছে। যেভাবে সেন্ট্রাল ফোর্সকে দাঁড় করিয়ে ভোট করিয়ে নিচ্ছে রাজ্য সরকার, যেভাবে রাজ্য পুলিশ করে নিচ্ছে, এবং সেখানে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদির মধ্যে যদি একটা সখ্যতা না থাকে, সেটিং না থাকে, তাহলে এইভাবে সেন্ট্রাল ফোর্সকে যেভাবে ব্যবহার করা হচ্ছে ইলেকশনে সেটা সম্ভব নয়। সেটিং এর সুফল পাচ্ছে তৃণমূল কংগ্রেস, তার মানে না এটা বিজেপিও আসলে এমন তো রাজ্য বিজেপি তো সেটা পাচ্ছে না। না বিজেপি তো সেকেন্ড পজিশন থেকে যাচ্ছে না। বিশ্বনাথ বাবুর কথার আমি দুটো উত্তর দেবো। জনসমর্থনের কথা, প্রত্যেকটা নির্বাচনে বিজেপির সেন্ট্রাল এজেন্সি, সেন্ট্রাল ফোর্স সমস্ত কিছু কোটি কোটি টাকা খরচা, মিথ্যাচার, তারপরেও মমতা ব্যানার্জিকে মানুষ আগের থেকে বেশি ভোটে জেতাচ্ছে। এরপরেও প্রমাণ করতে হবে যে জনসমর্থন মমতা ব্যানার্জির প্রতি মানুষের কোন জায়গায়। 1, 2
এরপরেও বলবেন যে বিজেপি নাকি তৃণমূলের সাথে সেটিং করেছে বা তৃণমূল বিজেপির সাথে সেটিং করেছে, সেই জন্য এখনো পর্যন্ত তৃণমূলের এতগুলো দুজন মন্ত্রী আজকে শ্রীঘরে, এবং প্রত্যেক মুহূর্তে তৃণমূলের নেতা কর্মীদের কিভাবে সেন্ট্রাল এজেন্সি দিয়ে বিব্রত করা হয়, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কিভাবে এতবার ইডি সিবিআই তাকে ডেকে পাঠায়, তার পরিবার তার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের রেহাই করে না, তৃণমূলের বুথ লেভেলের কর্মী থেকে একজন এমএলএ এমপি মন্ত্রী পর্যন্ত আতঙ্কে থাকে কখন অন্যায় কারণে আমার বাড়িতে ইডি সিবিআই যাবে। যদি এই যুক্তিটা রাখি যে আপনি মাথাকে বাঁচিয়েছেন আপনার সাধারণ মন্ত্রী নেতাদেরকে বলি দিয়ে, আমি শান্তির মিত্রের কাছে এইখানে আসতে চাইবো। আমি একেবারে লার্জার স্পেকট্রামে আসতে চাইছি এই কারণে যে 13টা সন্দীপ 13টা বিধানসভায় বাই ইলেকশন হয়েছে এবং দেখা যাচ্ছে 11টাতে ইন্ডিয়া বা বিরোধী জোট যারা প্রার্থী রয়েছেন শরিকের তারা জয়লাভ করছেন, একটাতে বিজেপি একটাতে জেডিইউ জয়লাভ করেছে। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে রাজ্যে 4টে সমেত বিজেপির বিরুদ্ধে ভোট পড়েছে। রাজ্যে নিরিখে যদি বলতে হয় তার মানে সিপিএম বা কংগ্রেস কোথাও বিজেপি বিরোধী হিসেবে নিজের ক্রেডিবিলিটি বা নিজেদের এস্টাবলিশ করতে এখনও পারেনি, যে কারণে এই ধারাবাহিক ব্যর্থতা বাম বা কংগ্রেসের বা জোটের লোকসভা নির্বাচনের মতন এই বিধানসভা উপনির্বাচনও সমানভাবে বহাল রইল। 1 মাস আগে লোকসভা ভোটে তৃণমূল 22 থেকে 29 হয়েছে। সাধারণভাবে বিশ্বনাথবাবুর আরও ভালো বলতে পারবেন, উপনির্বাচনে শাসকের পক্ষেই মানুষ সাধারণভাবে দাঁড়ায়। আমরা এই লোকসভা নির্বাচনের পর বিরাট কোনো জেতার সম্ভাবনা ছিল না, সেটা আপনারা জানেন, আমাদের আমাদের কর্মী বাহিনীকে আমরা উৎসাহিত করে নামানোটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেটা নামিয়েছি। শুধু নামিয়েছি না, বাম এবং কংগ্রেসের ভোট সব জায়গায় বেড়েছে। বাগদায় ডবল হয়েছে, রায়গঞ্জে বিরাট অংশের বেড়েছে, এমনকি মানিকতলায় 54%, অনেকটা ভোট কমে গেছে কিন্তু আমাদের ভোটের পার্সেন্টেজ বেড়েছে। কিন্তু বিজেপি গোটা দেশে এবং পশ্চিমবাংলায় ঘটি বাটি মাটি, আমাদের হারাবার কিছু ছিল না, কিন্তু বিজেপির ঘটি বাটি মাটি সবটাই দেউলিয়া হয়ে গেছে। বিজেপি এখন প্রধান বিরোধী থেকে কার্যত সাজানো বিরোধীতে এসে উপস্থিত হয়েছে। কিন্তু যে কথাটা আসল, যে তৃণমূল কংগ্রেস জিতবে সবার জানা ছিল, তারপরেও দাঁড়িয়ে এই গণতন্ত্র একটু এক্সারসাইজ করা গেল না। মানিকতলায় পোল ভোটের 71% তৃণমূলকে পেতে হবে। এই মানিকতলায় 225 নম্বর বুথে সিপিআইএম 3, বিজেপি 3, আর ওদিকে তৃণমূল কংগ্রেস 665। একটা বাই ইলেকশনে উদয়নপুরকে আমরা 1,65,000 ভোটে জিততে রেখেছিলাম। যাই গুণগান করুন, বাঁকা লেজ বাঁকা থাকছে, অত সহজে এটা সোজা হচ্ছে না। তারপর তো দিনহাটা থেকেও সেই কোচবিহার লোকসভা কেন্দ্রে সেখান থেকেও তো লিড পেয়েছি। আমি তো বলছি সেই মানুষের সেই এক্সারসাইজটা করা দরকার ছিল। এই বহিরাগত অতিথিদের নিয়ে এই গুন্ডামি করার দরকার কি ছিল? বিজেপিকে মানুষ বিরোধী হিসাবে গ্রহণ করছে না এই কারণে। মানুষ তৃণমূলের বিরোধিতা করেই এদেরকে এমএলএ হিসাবে বিজেপিতে নির্বাচিত করেছিল। পরে দেখলো সেই বিজেপির এমএলএ গুলোই তৃণমূলে চলে গিয়ে তাদের হয়ে দালালি করছে। কল্যাণ চৌবেকে, কুণাল ঘোষকে ফোন করে ভোটে জেতাবার জন্য অনুরোধ করতে হয়, তাহলে সেই বিজেপিকে মানুষ কি করে ভরসা করবে? 2016 বিজেপি 2016-র পর বিজেপি তখন 2টো না 1টা সিটে ছিল, এক ধাক্কায় বিজেপির অনেকটা উত্থান ঘটেছিল। এখন বিজেপির অবনমন ঘটবে। প্রধান বিরোধী দল হিসেবে বাম এবং কংগ্রেস পশ্চিমবাংলার রাজনীতিতে প্রধান জায়গা সিপিএম শূন্য হয়েছিল, সেটাও তো বলতে হয়। অবশ্যই স্বীকার তো করছি। বিজেপি শূন্য থেকে যদি উঠতে পারে, আমরা শূন্য থেকে উঠবো না, এই তো অঙ্ক বিজ্ঞান কোন ইকুয়েশন কাজ করে না। আমি প্রণয় রায়ের কাছে আছে এই পর্বে একবারও সৌম্যজিৎ রায়ের কাছে আসেন। আমি সৌম্যদা, মূল প্রশ্ন হচ্ছে সেটাই যে একমাত্র যদি শিবরাত্রি চলতে বলেন তাহলে লোকসভা নির্বাচনে আপনাদের একমাত্র সাংসদ মালদা উত্তর থেকে সম্ভবত মালদা দক্ষিণ, কিন্তু তার বাইরে এখনো পর্যন্ত জোট হিসাবে বা কংগ্রেস আলাদা হিসাবে যেখানে যেখানে প্রার্থী দিয়েছে, বাগদা যেমন চতুর্মুখী লড়াই, এতটুকু দাগ কাটতে আপনারাও পাচ্ছে না।